তুমি চুপটি করে বসো তো, শুনো আগে। ছাড় বেয়াদব, কথা নেই তোরা সাথে। আসুক ছোটটা আজকে, ওর 14 গোষ্ঠীর নাম যদি উদ্ধার না করি তো আমিও আমার বাপের মেয়ে না। মীরা ঠোঁট টিপে হাসে। তোমাকে বাপের মেয়ে হতে হবে না, তুমি আমার মেয়ে। গলল না। 2 মিনিটে জমে যাওয়া বরফের পাহাড় তিনি চোখ দ্বিগুণ লাল করে চেয়ে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে ছুটলেন। মীরা দাঁত দিয়ে নখ খুঁটল। মারাত্মক খেপেছে মা জননী। দৌড়ে গেল পিছু পিছু। পুরো কথাটা শুনবে তো? কি শুনবো? আমার উপর পৃথিবীর সব বিপদের ভার ফেলতে পারলেই তো তোরা বেঁচে যাস। এই কথা তোর বাপের কানে গেলে কি হবে বুঝতে পারছিস মীরা? বাসায় আগুন লাগবে। এই লোক আমার ঘুম হারাম করবে এবার। উফ, লাগবে না আগুন, তুমি কথাটা শেষ করতে দাও। ভোঁস করতে করতে চাইলেন মেয়ের পানে। মীরা মার পাশে বসে, পিঠে হাত বুলায়। মাথা ঠান্ডা করো, এত প্যানিক খাওয়ার মতো সংবাদ দিচ্ছি না। আর একটাও বাড়তি কথা না বলে পুরো কথা শেষ কর। মার নীরব হুঁশিয়ারিতে ভীত হয় মীরা। একটা শুষ্ক ঢোক গিলে চেয়ে থাকে। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। হুট করে নির্জনতার বাঁধ ভেঙে বলে ফেলল, নিলয় ভাইকে কেমন লাগে তোমার? তীর্যক দৃষ্টিতে চাইলেন আমিনা। মীরা মনে মনে মিটিমিটি হাসছে। কৌতূহলে চোখ ছোট ছোট হয়ে এলো আমিনার। নিলয়? নীরা নিলয়কে ভালোবাসে? হাসে মীরা, মাথা ওপর নিচ করে সে। বলিস কি? আমাদের নিলয়? হায় আল্লাহ। মেয়ের জামাই হিসাবে পাত্র কেমন আম্মু? তোমার ছোট মেয়ের চয়েস দেখেছ? খুশিতে শব্দ করে হেসে ফেললেন তিনি। হাসল মীরাও। প্রায় 1 ঘণ্টা ধরে মাকে সবকিছুই বুঝিয়ে বলল মীরা। আমিনা এবার চরম খুশি। খুশিতে কেঁদেও ফেললেন বার কয়েক। তার বড় ননদের ছোট ছেলেটা পাত্র হিসেবে লাখে একটা। সেই ছেলে কি না নীরাকে পছন্দ করে? তাও 5 বছর ধরে, অথচ কাউকে কিচ্ছুটি বুঝতে দেয়নি বাদরগুলো। নিলয় যথেষ্ট আদর্শ একটা ছেলে। তার মেয়েটাকে ওর হাতে তুলে দিতে পারলে নিলয়টা ঠিকই সামলে নিবে নীরাকে। এমন একটা সোনার টুকরো ছেলেকে মেয়ের জামায় করতে পারাটা তো পরম সৌভাগ্যের কথা আমিনার জন্য। সিদ্ধান্ত নিলেন আজই স্বামীর সঙ্গে কথা বলেন এই ব্যাপারে তিনি। নিলয়টা যাওয়ার আগেই 4 হাত এক করবেন। নাবিল ভাই, মুঠোপনে বার্তা প্রেরণের যুগে এসে যারা এখনও চিঠিপত্রের মাধ্যমে মনের ভাবটুকু প্রকাশ করে, বুঝতে হয় তারা সম্ভবত মারাত্মক কথার জড়তায় ভুগছে। এই ধরনের মানুষরা লিখে যত সহজে মন খুলতে পারে, মৌখিক উপায়ে তা পারে না। আমার ব্যাপারটাও কিছুটা সেরকমই, যার দরুন নিজের সাথে বহু তর্কবিরোধ করে শেষমেশ এই সিদ্ধান্তে উপনীত হলাম। লিখেই ফেললাম একটা কাঁপা কাঁপা হাতের চিঠি। আপনি তো জানেন আমি ছোটবেলা থেকেই ভীষণ লাজুকলতা। এই এক আড়ষ্টতার কারণে আজীবন ঘরকুনো হয়ে থাকলাম। স্কুল কলেজ ডিঙিয়ে ভার্সিটিতে পা মারালাম, কিন্তু আমার এই জড়তার কারণে ঠিকঠাক বন্ধুর মতো বন্ধু জোটাতে পারিনি। যারা আছে কেবলই নামের বন্ধু। জানেন, বড় মা ছাড়া আমি পৃথিবীর কারো সঙ্গেই হয়তো নিঃসংকোচে নিজেকে খোলা বইয়ের মতো উপস্থাপন করতে পারিনি, এমনকি আম্মু আব্বুর সাথেও না। আমি জানতাম আমি সম্ভবত এমনই, ইন্ট্রোভার্ট আর আনসোশ্যাল। আমার এই ভুলটা ভাঙল সেদিনই, যেদিন বাড়িতে দাদির মৃত্যুর শোকে অমাবস্যা নেমে এসেছিল। ভুলটা ভাঙল বাড়ির এক কোণে বসে থাকা একটা বিষণ্ণ মুখ দেখে। চোখে মুখে খুচরো বিষাদ, অথচ কি উজ্জ্বল তার চাহনি। বাড়ির পশ্চিমের জারুল গাছটার নিচে বসেছিল সে। মানুষটার শুভ্র পাঞ্জাবি আর শুভ্র চেহারাখানি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেদিন। কি উজ্জ্বল একটা মুখ! কেঁদে কেঁদে 2-3 বার অজ্ঞান হলাম, আবার জ্ঞান ফিরে সেই ভারাক্রান্ত স্থির মুখটাই দেখছি। সেদিনই ঘটল এক অলৌকিক ঘটনা। তাকে দেখার পর থেকে আমি জানলাম বর্ষা নামক বোবা মেয়েটার কারো সঙ্গে রাত জেগে কথা বলতে ইচ্ছে হয়। মাইলের পর মাইল কারো হাত ধরে দেশ থেকে দেশান্তরী হয়ে যেতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় গোটা একটা কৃত্রিম জীবন এক বুক আনন্দ নিয়ে খুব অনায়াসেই কাটিয়ে দিতে। ওড়নার কার্নিশে কারো কপালের ঘাম মুছে দিতে ইচ্ছে হয়। জানেন, আমার ছোট্ট কিশোরী মনটা সেদিনই প্রথম আলোর দেখা পেল। সেদিন তার পাশে বসতে ইচ্ছে হয়েছিল খুব। তার মেঘে ঢাকা চোখ দুটো দেখে বলতে ইচ্ছে হয়েছিল, আপনি প্লিজ একটু ঠোঁট উল্টে কাঁদুন নাবিল ভাই। দাদির সঙ্গে সময় না কাটাতে পারার আক্ষেপটুকু চোখের বৃষ্টিতে প্লিজ ঝেড়ে পেলুন। আপনার বিষণ্ণ মুখটা দেখতে আমার একটুও ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। মন খারাপের গল্পগুলো আমাকে নির্দ্বিধায় বলুন। আমি রুমাল এগিয়ে দেব, মাথায় হাত বুলিয়ে আদর করে দেব। প্লিজ একটু কাঁদুন। আপনি কাঁদলেন না, জড়বস্তুর মতো ঠাঁই বসে রইলেন। শোকের বাড়িতে শতগুণ শোক নেমে এলো আপনার নীরব দুঃখে।
আমার ভীষণ মায়া হয়েছিল আপনার জন্য। কেন হয়েছিল সেটা বোধহয় আজ ভালোই বুঝতে পারছি। এরপর আরও কয়েকবারই এহসান মঞ্জিল আপনার দেখা পায়। আমার লজ্জা, আড়ষ্টতা আর পালাই পালাই ভাবটা দিন দিন বেড়েই চলল। আপনাকে দেখা মাত্রই আমার যে কি হয় জানি না, শুধু বুঝি আমি খুব লজ্জা পাই, আবার কাছেও চাই আপনাকে। কি অদ্ভুত ব্যাপার তাই না? চিঠির পৃষ্ঠা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আমার হৃৎপিণ্ডের উঠানামাও। ভারী আশ্চর্য কথা, আপনি চিঠিটা পড়ছেন ভেবেও কেমন ব্যাকুল হয়ে উঠছি। চিঠিতে আপনার হাতে ছোঁয়া লাগছে ভেবেও কত এলোমেলো শিহরণ আমার। আচ্ছা, চিঠিটা পড়ার সময় আপনি কি করছেন নাবিল ভাই? শুয়ে আছেন নাকি বারান্দায় বসে? কিংবা আমার কলমে আঁচড় লাগা শব্দগুলো আপনার চেহারার প্রতিক্রিয়ায় কেমন পরিবর্তন করেছে? আপনি কি বিস্মিত, নাকি অনেকটা রাগ হচ্ছে? তা হোক, আপনার রাগ নাশ হইতে পারলে এ আবার কেমন ভালোবাসলাম। হা হা হা, দেখুন না, বলি না বলেও কত অপ্রাসঙ্গিক কথার ঝুলি খুলে বসেছি। এত কিছুর মধ্যে এটাও ভুলে গেলাম আমি যে আপনাকে লিখে কথা পাঠাচ্ছি। কেন যেন মনে হচ্ছে আমি ঠোঁট নাড়িয়ে বলছি এসব, আর আপনি গালে হাত ঠেকিয়ে মনোযোগ দিয়ে শুনছেন সামনে বসে। কখনো কখনো কপালের খুচরো চুল সরিয়ে দিচ্ছেন আমার। হয়তো এমনটা কামনা করি বলে মনে হচ্ছে। নাবিল ভাই, জানেন, আমি ভীষণ একা। আমার আজকাল খুব মন খারাপ হয়। উত্তাল মহাসমুদ্রের ক্ষুদ্র বিচ্ছিন্ন দ্বীপের মতো একা আমি। এতটাই একা যে মাঝে মধ্যে ভিড়ের মধ্যেও পৃথিবীটাকে শূন্য লাগে। মনে হয় কোথাও কেউ নেই, কেউ কখনোই ছিল না। অনেক ভাবলাম, আসলেই অনেকটা ভেবেছি। আমার জীবনের সকল আধার মুছে দিতে কেউ একটা বোধহয় সত্যিই চাই। সেই কেউ একটা আপনি হলে কি খুব মন্দ হয়? আপনার তলোয়ারের মতো শক্তপোক্ত পুরুষালী হাতটা আমার নরম হাতের উপর রাখলে কি খুব ক্ষতি হবে? দেখুন না, একটু চেষ্টা করে দেখুন, একটু ভালোবাসার চেষ্টা করুন আমায়। ভাপারটা অতটাও কঠিন না। গত 4টা বছর ধরে আপনাকে নিয়ে কত সূক্ষ্ম অনুভূতি লালন করলাম। আমি অনেক ভেবে দেখেছি নাবিল ভাই, আপনাকে ছাড়া এই কোলাহলময় পৃথিবীটায় আমার বড্ড একা লাগবে। দুঃখে দুঃখে আমি শান্ত নদী হয়ে যাব। একটা নির্ঘুম রাত নির্জন রাস্তায় আপনি ছাড়া আর কারো সাথে হাঁটতে পারবো না। আমার নীরব পথের পথিক হওয়ার জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন আমাকে ভালোবাসার। আপনি আমার হয়ে যান নাবিল ভাই, আমারই থাকুন। আমি আপনাকে বুলবুলির বাচ্চার মতো আগলে বাঁচতে চাই। ইতি, আপনারই বর্ষণ। আলমারি খুলে একটা টি শার্ট খোঁজার সন্ধান করছিল নাবিল। হঠাৎ চোখ যায় এক কোণে পরম অবহেলায় পড়ে থাকা চিঠিটার ওপর। গিফটটা সে অনেক আগেই খুলে ফেলেছিল। চিঠিটার কথা খেয়াল ছিল না। আজ দেখেই কৌতূহলে বেলে ধরেছিল সেটা। কৌতূহলী চিঠিখানা ভেতরটাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলবে জানলে সেটা আলমারির এক কোণেই ফেলে রাখত। জমাতো আরও অবহেলা। চোখ দুটো বুজে লম্বা শ্বাস নিয়ে পুনরায় সাদা কাগজটার পানে চাইল নাবিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কপালে হাত ঠেকাল। ঘন ঘন শ্বাসপ্রশ্বাস বাড়ছে। কাগজটা ভাঁজ করে বালিশের নিচে রাখল সেটা। ধীর পায়ে উঠে জানালার পাশে দাঁড়াল। বুকের ভেতর তাণ্ডব শুরু হয়েছে। নানান রকম ভাবনায় মন উৎকণ্ঠিত। আকাশের পানে চেয়ে পুনরায় গাল ফুলিয়ে শ্বাস ফেলে আকস্মিক নিজের হাত দিয়ে আঘাত করে বসল লোহার গ্রিলে। ক্রোধে নিজের চুল টেনে ধরল। সজোরে আছাড় মারল হাতের ফোনটা। চিৎকার করতে ইচ্ছে করছে তার, ভাঙচুর করতে ইচ্ছে করছে। হাত দিয়ে পরপর কয়েকটা ঘুষি মারল দেয়ালে। রক্ত পড়ছে হাত থেকে। সেসব পরোয়া করল না সে। অস্থির পায়ে ঘরময় পায়চারি করে বেশ কিছুক্ষণ পর নিজেই ভাঙা ফোনটা মেজে থেকে হাতে নিল। পুরোপুরি বন্ধ হয়নি, উপরের ডিসপ্লেটা ভেঙেছে কিছুটা। হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে ফোনে। অনেক খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত নাম্বারটি পায়। ডায়াল করে সে। হ্যালো? শাহিনা বেগমের কণ্ঠ। নাবিল বার কয়েক নিঃশব্দে শ্বাস ফেলে ধাতস্থ হয়। কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে শুধায়। বড়মা, বর্ষ ঘুমিয়ে পড়েছে? তিনি বিভ্রান্ত হলেন। বেশ কিছুক্ষণ চুপ থেকে কৌতূহল নিয়ে বললেন, ঘুমায়নি মনে হয়। কেন বলতো? নাবিল আমতামতা করে। কাজ ছিল, একটা প্রয়োজনীয় পেপার ফেলে এসছে আমার রুমে। ফোনটাকে দাও, আমি বুঝিয়ে বলছি, ও খুঁজে বের করবে।
মনে মনে কি ভাবলেন তিনি কে জানে, কথা বাড়ালেন না আর। চুপচাপ ফোনটা বর্ষার হাতে এগিয়ে দিলেন, যাওয়ার আগে কেবল হাসলেন মিটিমিটি। কয়েকবার হ্যালো বলার পর অপর পাশ থেকে পুরুষালী স্বরটা শুনতে পায় বর্ষা। দেখা করো আমার সাথে। নাবিলের কণ্ঠ দীর্ঘ, চিঠির ব্যাপারে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ না চেয়েই স্পষ্ট স্বরে বলল সে। বর্ষা সহসাই শোয়া থেকে উঠে বসল। উত্তেজনার দরুন গলা দিয়ে কথাই বের হচ্ছে না। আমিতামতা করল মেয়েটা। মানে এখন? আগামীকাল। ঠিক আছে, কোথায় দেখা করব আমরা? কোথায় আসলে সুবিধা হয় তোমার? আমি আসি? মানে আগামীকাল আমি এমনিতেও ঢাকায় যাচ্ছি। আপনি শুধু শুধু কষ্ট করতে হবে না। আমি না হয় আসব। হুম, বাস টার্মিনালে এসে ফোন করবে আমায়, আমি রিসিভ করবো গিয়ে। ফোন রেখে 2 হাতে বুকে এনে লম্বা শ্বাস নিল বর্ষা। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি পড়ার মতো ব্যাপার। চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। সহসাই লাফিয়ে দাঁড়িয়ে পড়ল সে। এলোমেলো করল আলমারিতে গুছিয়ে রাখা জামাকাপড়ের গুলো। কোনটা পরবে কাল? কোনটা পরলে নাবিল ভাই মুগ্ধ হয়ে চেয়ে থাকবে? পাগলের মতো চেঁচালো কিছুক্ষণ। গ্যালারিতে বসবাস করা নাবিলের ছবিগুলো ঘাটল। একটা ছবি বুকে জড়ালো, টপাটপ সেটাই চুমু খেল কতগুলো। বর্ষা স্বপ্ন দেখছে তো? নাবিল ভাই দেখা করতে চায় তার সাথে। তার মানে চিঠিটা পড়েছে সে। উফ উফ উফ, উত্তেজনায় কেমন এলোমেলো লাগছে বর্ষার। ভ্যা ভ্যা করে কেঁদে ফেলতে ইচ্ছে হলো আবেগের তাড়নায়। সত্যি সত্যি কাঁদল। এই বালিশ ঝরিয়ে ধরছে তো এই খিলখিল করে একা একা হাসছে। খুশিতে ঘরটাকে উল্টে পাল্টে লণ্ডহণ্ড করে ফেলতে ইচ্ছে হলো। করতে পারলে ভালো হতো। 2 হাত ছড়িয়ে লাফালো খাটের উপর। বিছানার চাদর বালিশ অগোছালো হয়ে ঘরের বিদিগিস্তা অবস্থা। নীল রঙের শাড়িটা বুকে জড়িয়ে পুরো ঘরে ঘুরে ঘুরে আবেগ ঢেলে গুনগুন করে গাইল। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের দোতলা ইংরেজি বিভাগের করিডোরে দাঁড়িয়ে আছে নীরার সাথে ইমু। ইমু আর নীরা স্কুল জীবন থেকে বেস্ট ফ্রেন্ড। যাত্রাবাড়ি থেকে আসে সে, আর নীরা মালিবাগ থেকে। আজকাল খুব নিয়ম করে ভার্সিটিতে আসে নীরা। বাসায় মন বসে না, কেমন একটা হাহাকার লাগে। ইমু তখন থেকেই খেয়াল করছে নীরার আচরণ। আসার পর থেকে মুখটা ভার করে রেখেছে মেয়েটা। ওর মন খারাপ থাকলে সব বিপদ ঝড় ঝাপটা ইমুর উপর দিয়েই যায়। নীরার মেজাজ সম্পর্কে স্পষ্ট আইডিয়া থাকা সত্ত্বেও মেয়েটা বান্ধবীর উদ্বিগ্নতার কারণ জানতে কৌতূহল দমিয়ে রাখতে পারল না আর। মনটা খুঁতখুত করছে। আকস্মিক পেঁচিয়ে জড়িয়ে ধরল নীরাকে সে। নীরা অপ্রস্তুত হলেও ছাড়াল না ওকে। ইমু কাঁধে মাথা ঠেকায়, আলহাত করে বলে, ডার্লিং, কি হয়েছে রে তোর? আমি যে এতক্ষণ ধরে একা একাই বকবক করে যাচ্ছি, তুই শুনছিস কিছু? মনোযোগ কোথায় বাবু তোর? এক ধ্যানে ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়েছিল নীরা। সম্বিত ফেরে ইমুর ডাকে। রাগল না সে, বরং জোরপূর্বক হাসার চেষ্টা করে কণ্ঠ খাদে নামিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, কৃষ্ণচূড়া গাছটায় ফুল হয়েছে অনেক। গাছটার নিচে বসতে ইচ্ছে করছে। যাবি ফিল্ডে? প্রায় অনেকক্ষণ ধরে গাছটা নিচে বিনা বাক্যে বসে রইল ওরা। ইমু ভ্রু মুখ বাঁকা করে চেয়ে আছে। মনে মনে চরম বিরক্ত সে। এত নীরবতা হজম যাচ্ছে না আর। শোকসভা বানিয়ে রেখেছে পরিবেশটাকে মেয়েটা। হয়েছেটা কি ওর? এই, আমাকে কি তোর জ্যোতিষী মনে হয়? খামোখা জ্যোতিষী মনে হতে যাবে কেন? তো মুখটা নিউটনের তৃতীয় সূত্রের মতো করে রেখেছিস কেন? বোম মারলেও তো মনে হয় না আজ আর কথা বেরোবে। মুখে না বললে মনের দুঃখ বুঝব কি করে? অলৌকিক ক্ষমতা তো নাই। নীরা হতাশ শ্বাস ফেলে কপালে হাত ঠেকিয়ে চাইল ওর পানে। চেহারায় বিরক্তি ভাবি ইমুর। নীরা খেয়াল করল ইমুটার আচরণ একেবারেই নাবিল ভাইয়ের মতো। একদমই শান্ত থাকতে পারে না মেয়েটা। সারাক্ষণ প্রাণচঞ্চল ভাব, হাসবে লাফাবে যা ইচ্ছা করবে। সবচেয়ে বেশি যেটা মিল, দুজনেরই বলির পাঠা বীরা। নীরাকে জ্বালাতে না পারলে এদের জীবনই চলবে না, ঠাই দাঁড়িয়ে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইমু নীরার ব্যক্তিত্বের একেবারেই বেকরিত একটা মানুষ। নীরার কাছে এলে মনে হয় মেয়েটার ছটফটে ভাবটা আরও বাড়ে। এমন একটা উল্টো বৈশিষ্ট্যের মেয়ে কি করে 7-8 বছর ধরে নীরার মতো চুপচাপ স্বভাবের মেয়ের সাথে অনায়াসেই কাটিয়ে দিচ্ছে, সেটাই ভাবনার বিষয়। এই 8 বছরে ইমু আর কোনো নতুন বন্ধু বানায়নি নিজের জন্য। ব্যাপারটা আশ্চর্যের। আরও আশ্চর্যের এই যে নীরাও চলে না এই রেডিও মেশিনটাকে ছাড়া। কোনো এক অদ্ভুত কারণে ভীষণ টান লাগিয়ে মেয়েটার জন্য। অ্যাম আই লুকিং হট বেবি? আর দমে থাকা গেল না, শব্দ করে হেসে ফেলল নীরা। হাসল ইমুও। নীরা বুঝল এই এক ইমুর সাথে কখনো স্থির বসে থাকা সম্ভব না। মেয়েটা থাকতেই দেয় না স্থির। এমন সময় পেছন থেকে ডেকে উঠল কেউ। দুজনে একসাথে পেছনে যায়। শাওনকে দেখা মাত্রই ইমুর হাসি খুশি মুখটায় আধার নেমে আসে।
বিরক্ত হয় মেয়েটা। নীরা ওর ভাবসাব বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলে, কি হলো, মুখে রানেই যে এখন? শাওন ভাইকে দেখলেই অটোমেটিক তোর কণ্ঠ সাইলেন্ট মুড অন হয়ে যায়। ইমু তখনও অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে শাওনের পানে। শাওনের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ইমুর বিরক্তিমাখা মুখটা দেখার জন্যই এসেছে সে। চেহারায় অদ্ভুত পৈশাচিকি আনন্দ, এবং সে মেয়েটার রাগ উপভোগও করছে খুব। ক্যাম্পাসে ঢুকে এমন স্বাধীন হয়ে যাও কেন জুনিয়র সব? নিরুপমা, তোমার সাথের জন বেহুদেই এত হাসে কেন? তার কি হাসাহাসি করার রোগ আছে? অকারণে উচিত না, এটা মানসিক রোগের প্রধান লক্ষণ। আপনি বুঝি মনস্তাত্ত্বিক রোগের চিকিৎসা দিতে এসেছেন? শাওন হাসে মিটিমিটি, ঘাড় বাঁকিয়ে বলে, রোগীটা তুমি হলে চিকিৎসক হতে আমার বিশেষ আপত্তি নেই, ইমু। দাঁতে দাঁত পিষে চায় ইমু। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমাকেই নজরে পড়ে। নীরাও তো হাসছিল, ওকে তো কিছু বলছেন না। আমার সাথে আপনার কিসের এত শত্রুতা, শ্রাবণ ভাই? শাওন তীক্ষ্ণ চোখে চায়, ঠোঁটে ফের সেই রসিকতার আসি। নীরা তোমার মতো আহম্মক না, ওর হাসিতে যথেষ্ট ভদ্রতা আছে। তুমি হাসলে মনে হয় রাজমিস্ত্রিদের কাজ চলছে। এমন খ্যাক খ্যাক করে হাসবা না, শব্দদূষণ হয়। বেশ করেছি, আমি এভাবেই হাসবো, 100 বার হাসবো। নিজের রাস্তা মাপেন। এত মাতামাতি কেন শব্দদূষণ নিয়ে? আপনাকে বুঝি ভার্সিটি কর্তৃপক্ষ শব্দদূষণ প্রতিকারের জন্য বেতনভুক্ত করেছে? ভার্সিটি কর্তৃপক্ষ বেতনভুক্ত করতে যাবে কেন? ক্যাম্পাসে সভ্যতা ভদ্রতা বজায় রাখার একটা নিয়ম আছে। কেউ অনিয়ম করলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াটা সিনিয়রদের নৈতিক দায়িত্ব। ভদ্রতা জ্ঞান নেই বলে ব্যাপারটা তোমার মগজে তা আটছে না। ইমু কোমরে 2 হাত রেখে এক পা আগায়, ফুসফুসতে বলে, আচ্ছা, কে বনালো এমন গাঁজাখুরি নিয়ম? শাওনও এক কদম আগায়, ঝুঁকে চোখে চোখ রাখে ওর। চেহারায় দুষ্টুমি একে বলে, আমি বানিয়েছি। রুলসটা বাকিরা না মানলেও চলবে, কিন্তু তোমার জন্য ম্যান্ডেটারি। কারণটা পার্সোনাল। বলতে পারো তোমার পানিশমেন্ট, সিনিয়রদের মুখে মুখে তর্ক করার পানিশমেন্ট। এই যেই কথার আগে মুখ দিয়ে নাগা মরিচের ঝাঁজ বের হয়, সেটার জন্য। আমি আশেপাশে থাকলে এখন থেকে তোমার হাসতে মানা, একেবারে মুখে তালা ঝুলবে। নীরা ঠোঁট টিপে হাসল। ইমু রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়, তেতে উঠে বলে, আপনার রুলসের গোষ্ঠী কিলাই মিয়া। আমার মুখ, আমার ক্যাম্পাস। আমি এখানে চিত হয়ে কাত হয়ে হাসব, যা ইচ্ছে করব। আপনি আমাকে থামানোর কে? ভদ্রতা জ্ঞান শেখাচ্ছেন? ইমু যদি অভদ্র হয় না, আপনার মাথা আর আস্ত থাকবে না। ক্যাম্পাসটাকে নিজের পৈতৃক নিবাস পেয়েছেন? শাওন ভাই, আর একবার আমাকে রাগাবেন তো সত্যি সত্যি ইট তুলে মাথায় মারব। শাওন ঘাড়ে হাত রেখে রসিয়ে রসিয়ে বলে, কি দুর্দিন আসলো! হাঁটুর বয়সী মেয়ে কিনা মাথা ফাটানোর হুমকি দিচ্ছে। বলি, ডর ভয় কি ভেতরে আছে, নাকি ওটাকেও ফাটিয়েছ? ডর ভয় আছে কিনা সেটার প্রমাণ চাই। শাওন হাসি দমিয়ে আশেপাশে চোখ বুলায়। গ্যারেন্টি নেই সত্যি সত্যি মাথা ফাটিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর এই মেয়ে। শাওন মুখের সামনে ঝুঁকে দাঁড়ায়, কপালে টোকা মারে ইমুর। পুনরায় নীরার দিকে ফিরে হাই তুলতে তুলতে পালে, নিরনিধি, আমি কিন্তু তোমার সাথে কথা বলছি। তার কিছু বলার হলে তোমার মাধ্যমে বলতে বলবে। এভাবে সরাসরি সিনিয়রদের সাথে আক্রমণাত্মক হয়ে যাওয়াটা বিপদের, সাবধান করে দিবে। ছাতার সিনিয়র, ছাতার সভ্য মানুষ আমার, উজবুক কোথাকার। ওর যাওয়ার পানে চেয়ে হাসে দুজনেই। কত সহজ এটাকে বাজানো। কেমন আছেন শাওন ভাইয়া? আছি ভালোই। শুনলাম এই মাসেই তোমাদের ইনকোর্স। প্রিপারেশন কেমন? আছে টুকটাক। মাথা ঝাঁকায় শাওন। পুনরায় চায় করিডোরে, হতাশ শ্বাস ফেলে বলে, আমাকে দেখলে এমন ছ্যাঁকা লাগে কেন তোমার বান্ধবীর? কিচ্ছু বলা যায় না একে, ছেদ করে গায়ে লেগে যায়। ইজ্জতই দেয় না মেয়েটা, দেখলেই গিলে খাওয়ার মতো চেয়ে থাকে। সেটা আমি কি করে জানবো? কেন ছ্যাঁকা লাগে সেটা তাকেই জিজ্ঞেস করুন। নাবিলটা কোথায় আছে বলতে পারো? বাসায়ই থাকার কথা। ওকে ফোনে পায় না 2-3 ধরে, ক্যাম্পাসেও দেখা নাই। হয়েছেটা কি ওর? রিসিভ করছে না, নাকি ফোন অফ? রিসিভ করছে না। ভাবনায় পড়ে যায় নীরা। আবার ভার হয় মনটা। কেন জানি না চিন্তা হচ্ছে লোকটার জন্য। হুট করেই এমন অদৃশ্য আর দমে যাওয়ার মতো মানুষ তো নাবিল ভাই নানিল ক্ষেতের আঁকাবাঁকা রাস্তা ধরে হুট খোলা রিকশাটি ছুটল টিএসসির দিকে। মৃদুমন্দ বাতাস বইছে। প্যাডেল চালিত রিকশার বিপরীত দিকের বাতাস এসে লাগছে বর্ষার প্রতিমা মুখে। উড়াচ্ছে তার শাড়ির ছোপ ছোপ আঁচল আর রেশমি কালো চুল। আজকের দিনটা একটু অন্যরকম, স্বপ্নের মতো আশ্চর্য সুন্দর। আজ নীল শাড়িটায় পড়েছে বর্ষা। উজ্জ্বল শরীরে এই রংটা বেশ মানিয়েছে। শাড়ির নীল রংটা যেন নীল আকাশ ছুঁয়ে এসে সরাসরি লেগেছে তার গায়ে।
কপালের ছোট্ট নীল টিপে জলজন্ত এক রোমান্টিক কবিতার পৃষ্ঠা দেখাচ্ছে তাকে, আর পাশে বসে আছে প্রিয় এবং চির আকাঙ্ক্ষিত পুরুষটি। কত কত নির্ঘুম রাত আর বিষণ্ণ বিকেল কেটেছে লোকটার সঙ্গ পাওয়ার কামনায়, আর আজ পাশাপাশি বসে থেকেও কেমন রূপকথা মনে হচ্ছে। কল্পনা লাগছে সবটা, বুকের মধ্যে আকাশসমান মুগ্ধতা টেনে আর চোখে চাইল নাবিলের নির্লিপ্ত নির্বিকার মুখের পানে। কোথায় যেন হারাচ্ছে নাবিলের মনোযোগ, উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে বরাবর, অগোছালো লাগছে অনেকটা, চোখ দুটাই কিসের একটা ক্লান্তি ভাব। সেভাবে থেকেই হাত দুটো বেশ সাবধানতার সাথে ভাঁজ করে রেখেছে সামনের দিকে, এদিক ওদিক কিংবা পাশে তাকানোরও ফুরসত নেই। চোখ ফিলায় বর্ষা, মানুষটার অপ্রতিরোধ্য চেহারায় খুঁজে নেয় পৃথিবীর সকল অপার্থ সৌন্দর্য। উত্তেজনায় অস্থির হয় প্রাণ, ঠোঁটে অনন্ত অপেক্ষার তৃপ্ত হাসি, বুকের ভেতর আষাঢ় শ্রাবণ হেমন্ত টের পায় সে। কিঞ্চিত অস্বস্তিতে ভেতরে ভেতরে ভারী অদ্ভুত লাগছে, অতিরিক্ত খুশিতে শরীর কাঁপছে মেয়েটার, লজ্জায় ঠিকঠাক কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। আসার পর থেকেই দুজনেই কোনো কথা বলল না। ফুটপাতের পথচারীদের মধ্যে অনেকেই যাওয়া আসার পথে তাকাচ্ছে ওদের দিকে। প্রেমের নগরীতে এমন নীরব বেরসিক কপোতকপতিদের দেখা পাওয়া বিরল। বেশ অনেকক্ষণ ধরে ওরা বিনা বাক্যে একই জায়গায় কয়েকটা চক্কর কাটল রিকশায়, শেষে শাহবাগ মোড় নেমে সোজা হাঁটা ধরল রমনার দিকে। বসে লেকের পাশের সবুজ ঘাসের ওপর, গলায় বাষ্প জমে আছে নাবিলের, বুকের মধ্যে পাহাড় টের পায় সে। চোখ দুটা শুধুই যন্ত্রণা, পাশে পড়ে থাকা ইটের টুকরোটা তুলে শূন্যে চেয়ে ঢিল মারে লেকের দিকে। শাড়ি কি আমার জন্য পরেছ? মাথা ওপর নিচ করে বর্ষা, নাবিল না চেয়েও উত্তরটুকু দেখে নেয়। সুন্দর লাগছে। অতি নগণ্য অথচ ভারী আনন্দের প্রশংসা, লাজুক দৃষ্টিতে চায় বর্ষা। প্রশংসার অনলে নাবিলের শুভ্র শান্ত মুখটায় অমাবস্যা দেখতে পায় কিঞ্চিত, কেঁপে উঠে বর্ষার মন। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আর চোখে চায় নাবিল, হাসে উদাসীন হয়ে। চেহারা দেখে এমনই মনে হচ্ছে নাকি? কেমন একটা লাগছে, রাতে ঘুম হয়নি? জবাব না দিয়ে অন্যদিকে চেয়ে চোখ মুছে নাবিল, প্রসঙ্গ পাল্টে বলে। চলো হাঁটি। গাছের ছায়া ছায়ায় উদ্দেশ্যহীন হাঁটছে ওরা, মুখে রানী অথচ কত কথা জমে পিরামিড হয়ে আছে বুকটা। পাশাপাশি দাঁড়ায় ওরা। আজ সারাদিন আমার সাথে কাটাতে পারো বর্ষা? সন্ধ্যায় থাকবো কিছুক্ষণ এখানে, ঘুরে ফিরে আজকের রাতটা আমাদের বাসায় থাকো, সকালে দিয়ে আসবো চাঁদিনায়। প্রত্যুত্তর করে না বর্ষা, কেবল এদিক ওদিক চেয়ে লুকিয়ে তৃপ্তি নিয়ে হাসে, মনে মনে বলে। আমি তো আজীবনের জন্য থেকে যেতে চাই নাবিল ভাই। কেউ জিজ্ঞেস করলে বলবে, জ্যাম ছিল বলে যেতে পারোনি, আমি আম্মুকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে জানিয়ে দিচ্ছি। মাথা উপর নিচ করে সম্মতি জানায় বর্ষা। বিকেল ঘুনিয়ে কমলারঙা সন্ধ্যা নেমেছে ধরণীতলে, বিহঙ্গরা ফিরছে আপন ঘরে, তবে এখনও রমনায় ওরা। ল্যাম্পস্টের হলদেটে আলোয় জলজল করছে চারজোড়া গভীর চোখ। ওরা পাশাপাশি বসে, মুখে কথা নেই কারো, তবুও ভালো লাগছে নীলাঞ্জনা বর্ষার। পুরো মনটাই আজ বিমোহিত, পৃথিবীর সমস্ত লজ্জাভাব বিধাতা আজ বর্ষার অন্তরে প্রাণভরে ঢেলে দিয়েছেন। আকাশ সমান সংকোচভাব নিয়েও সে কথা বলতে চায়, পাখির মতো কিচিরমিচির করতে চায় সারা সন্ধ্যা। অক্লান্ত হয়ে সারাটা জীবন লোকটার পাশাপাশি হেঁটে হেঁটে কাটিয়ে দিতে চায় এই জাদু শহরে। এই সন্ধ্যাটুকুও হিরণময় হয়ে আজীবন জ্বলে উঠুক স্মৃতির পাতায়। নাবিল ম্লান শ্বাস ফেলে চায় ওর দিকে। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা দেখে কণ্ঠ নরম হয়ে আসে তার, কোথায় একটা খারাপ লাগা কাজ করছে ওর জন্য। তোমার হাতটা ধরতে দিবে আমায়? বর্ষা লজ্জায় কাচুমাচু হয়, অতঃপর বিনা বাক্যে কাঁপা কাঁপা হাতটা বাড়ায়। আরেকটু দূরত্ব কমিয়ে বসে নাবিল। আমার ঘাড়ে মাথা রাখো। বিভ্রান্তা হয় মেয়েটা, বিস্ময়ে চোখ বড় বড় হয়ে আসে তার। ঘাড়ে মাথা রাখো। হ্যাঁ। এবার নাবিল আর অনুরোধ করল না, পেছন দিক দিয়ে ওর মাথাটা টেনে নিজেই ডাকল নিজের কাঁধে। বর্ষার হৃৎস্পন্দনের গতি বাড়ছে, হতভাগ হয় সর্বাঙ্গ, চোখ দুটো বুজে লম্বা শ্বাস টানে। সে কি স্বপ্ন দেখছে? স্বয়ং নাবিল ভাইয়ের কাঁধে তার মাথা ঠাঁই পেয়েছে। চৈতন্য হারানোর পথে সম্বিত ফিরে নাবিলের পুরুষালী কণ্ঠের ভারী স্বরে। আমার যখন খুব মন খারাপ হয় আমি প্রায় এখানে এসে ঘাসের উপর শুয়ে থাকি, বেশিরভাগই রাতে আসে। জায়গাটা আমার খুব আপন, এখানে শুলে আকাশটাকে একান্তই নিচের মনে হয়। মন খারাপ ব্যাপারটাকে আর মন খারাপ বলে মনে হয় না। মৃদু হাসে বর্ষা। একটা গল্প বলবো আজ তোমায়, আজকের এই আয়োজন সেই গল্পটাকে ঘিরেই, শুনবে? মাথা উপর নিচ করে বর্ষা। কেন শুনবে না? এই একটা মানুষের সঙ্গ পাওয়া, পাশাপাশি বসে কণ্ঠ শুনতে পাওয়া তো তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। একটা কেন, 100টা গল্প বলুক সে। এই গল্পের রাত এই সময় না ফুরাক,
চির অম্লান হয়ে থাক মুহূর্তটা। নাবিল কিছুক্ষণ চুপ থাকে, চোখ রাখে আকাশের দিকে, অতঃপর ম্লান হাসে সে। একবার একটা বোকা মেয়ে থাকে, মেয়েটার নাম মনে করো চিত্রা। তো একদিন সে চিত্রা নামের মেয়েটি একটা চিঠি লিখেছিল তার খুব প্রিয় একজন মানুষকে নিয়ে। চিঠির কাগজটা ছিল নীল, অনেকটা আজকের দিনের আকাশের মতো। বহু আবেগ আর স্বপ্ন ঠেলে মেয়েটা লিখেছিল চিঠিটা, চির আশায় যে চিঠিটা একদিন পৌঁছাবে প্রিয়জনের ঠিকানায়। মানুষটার যত্ন নিয়ে পড়বে চিঠি, আদর ঢেলে দিবে সারা। প্রিয় মানুষের সারা পাওয়ার উদ্দেশ্যে সে একদিন চিঠিটা একটা পুরনো ডাকবাক্সে ফেলে এসেছিল। তারপর বহুদিন হয়ে যায়, সে চিঠির কোনো ফিরতি জবাব আসে না। হতাশ হয় সে, মন খারাপে কেটে যায় আরও অনেকগুলো দিন। হঠাৎ অনেকদিন পর এসে সে জানতে পারে সে ডাকবাক্সটা আসলে অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। মানে চিঠিটা তখনও পৌঁছায়নি। প্রিয় মানুষের দৌড় গৌড়ায়। তারপর আরও কয়েকবার মেয়েটা একই চিঠি নিয়ে বারবার ফিরে যায় সেখানে। বিশেষ ফায়দা হয় না তার চিঠির জন্য, তার জন্য খোলা হয়নি ডাকবাক্সটি। থামে নাবিল, মাথায় হাত বুলায় বর্ষার। এমন একটা অবন্তর গল্প কেন বলছি জানতে চাইবে না? হ্যাঁ। সে তখনও কিছুই বুঝে উঠতে পারে না। নাবিল চোখ নামিয়ে তাকায় ওর দিকে। ছেলেটার চোখ দুটো ঝিলের মতো টলমল করছে আজ। বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলতে থাকে, আমাকে নিয়ে তোমার অনুভূতিগুলো ওই চিঠিটার মতোই খাঁটি আর স্পেশাল বর্ষা। কিন্তু আমি সেই ডাকবাক্স নই যেটা তোমার সূক্ষ্ম অনুভূতির অনুরূপ সাড়া দিতে পারবে। আমার মন তার ব্যক্তিগত এক চিঠি বহু আগে অন্য কারো ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। নিজের মালিকানা এখন অন্য কারো, ডাকবাক্সটাও তারই। সেখানে সে ব্যতীত অন্য কারো চিঠি পাঠানোর নিয়ম আর নেই। শেষের কথাটা বলে চোখ দুটো বন্ধ করে নাবিল। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বর্ষার হাতে। অকস্মাৎ হাত আলগা হয়ে আসে বর্ষার। নাবিল তাৎক্ষণিক পুনরায় শক্ত করে ধরে ওর হাতটা, আরেক হাত দিয়ে শক্ত করে মাথাটা বুকের মধ্যে ঠেকায়। নাবিলের প্রশস্ত বুকের ধুকফুক শব্দ শুনতে পায় বর্ষা। বুকের উঠানামা বাড়ে মেয়েটার। শরীর হয়ে আসে ঝড়ে আহত হওয়া মলিন চোখের নিঃসঙ্গ পাখির মতো। নাবিল স্পষ্ট অনুভব করে বর্ষার শরীরের কাঁপুনি। সে তবুও দয়া দেখায় না। চোখ ভিজে আসে, তবু আরও নিষ্ঠুর হয় কণ্ঠ। আমি একজনকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। যেন ধনুকের মতো বর্ষার কানে বিদল বাক্য দুটো। কান দুটো ঝাঁঝরা হয়ে যেতে চায় অনাকাঙ্ক্ষিত শব্দগুচ্ছের আওয়াজে। শ্বাসকষ্টের রোগীর মতো হাঁপায় বর্ষা। হৃৎস্পন্দন থেমে যেতে চায় তার। নাবিলের ঠোঁট ভেঙে আসে মেয়েটার অবস্থা দেখে। মাথায় হাত রাখে বর্ষার। তাকে ভালো না বাসাটাই এক জীবনে আমার পক্ষে একেবারেই অসম্ভব বর্ষা। বরং আমি তাকে ভালোবাসার জন্যই বেঁচে আছি। আমার মনের কঠোর ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এক টানা টানা চোখের ছোট্ট প্রাণ। তাকে যে ভালোবাসি সেটা বুঝতে আমার দেরি হলেও উপলব্ধি করলাম। এর মধ্যে আমি তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো তেমন প্রায়োরিটি দেইনি। আম্মু আমার প্রথম প্রায়োরিটি, দ্বিতীয়টা ছিল সে। এখন সেটা আবার যোগ বিয়োগ করে হয়েছে সমান সমান। ভালোটা তাকে হয়তো অনেক আগে থেকেই বাসতাম, শুধু বুঝতে একটু সময় লেগেছে। তাকে ভালো না বাসার কোনো কারণ নেই, বরং ভালোবাসার জন্য লক্ষ কোটি কারণ দেখি। প্রখর উত্তাপ রোদে সে আমায় ছাতার মতো ছায়া দেয়, আবার একই সে পৌষের উষ্ণ কথা হয়ে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গন করে সে আমার ঘরে। আমি অনেক ভেবে দেখেছি তাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়ের সঙ্গে আমায় এমন কোনো আরাম দিবে না। সে আশেপাশে থাকলে আমি যতটা প্রাণবন্ত থাকি আর কোথাও গেলে তেমন থাকি না। সে আমার কপালে হাত ছোঁয়ায় কেমন মায়া করে। তার ছোট্ট ছোট্ট নারীসুলভ যত্নগুলো আমাকে নেশা ধরায়। বিশ্বাস করো, আমরণ তার নরম ছোঁয়া পাওয়ার নেশা। এই একই কাজ অন্য কেউ করলে তাকে আমি একই রকম করে ভালোবাসতে পারতাম না। সে আমায় পদে পদে উপলব্ধি করায় তাকে ছাড়া আমার চলবে না, একেবারেই চলবে না। কথা বলে না বর্ষা। ঠোঁটের কোণে একটুকটু কান্ত হাসি। তোমার উচিত এমন কাউকে নিজের জন্য নির্বাচন করা যে তোমাকে তোমার প্রাপ্য ভালোবাসাটুকু দেবে, যেটা দেওয়ার জন্য আপাতত আমি নিঃশেষ। এমন কাউকে তোমার ভালোবাসা উচিত যে তোমার নরম হৃদয়টাকে যত্ন করে পারবে শিমুল তুলের মতো করে। নাবিল নামক মানুষটা তোমার নির্ভেজাল ভালোবাসার দাম চুকাতে পারবে না বর্ষা। তোমার জন্য সে অযোগ্য। তার বুকের সবটুকু ভালোবাসা একজনের জন্যই বরাদ্দ। নাক টানে বর্ষা। পৃথিবীর সবটুকু সুখ শেষবারের মতো খুঁজে নেয় মানুষটার প্রশস্ত বুকে।
আজ আমি তোমাকে ডেকে এনে আমার বুকের মধ্যে মাথা টেকানোর জায়গা দিয়েছি কেন জানো? কারণ তুমি আমার পরিবার, আমার রক্ত তুমি। চোখের সামনে নিজের রক্তের ভেঙে যাওয়ার দৃশ্য দেখা আমার জন্য অসম্ভব যন্ত্রণার বর্ষা। আমি জানি এখান থেকে গিয়ে এই কথাগুলো তুমি আর কাউকে শেয়ার করবে না, চেয়েও করতে পারবে না, এমনকি বড় মাকেও বলবে না। তোমার এই করুণ দিনে তোমার মাথায় স্নেহ করে হাত বোলানোর মতো একটা মানুষ থাকবে না। নিজের মন না ভাঙলেও তোমার মন ভাঙার ঝঞ্ঝার শব্দ আমার চেয়ে স্পষ্ট, কেউ শুনতে পাচ্ছি না বর্ষা। তাই তোমাকে স্বল্প সময়ের জন্য বুকে জায়গা করে দিলাম। মনের শেষ অভিমানটুকু মুছে যাওয়ার আগ পর্যন্ত কাঁদো। আজ আমি তোমায় শুধুই স্নেহ করব। আজকের পর থেকে তুমি আমায় সবসময় তোমার পাশে পাবে, বন্ধু আর পরিবার হিসেবে। জড়বস্তুর মতো অনড় রইল বর্ষা। বুকের মধ্যে তোলপাড় জ্বলল, বাইরে থেকে শীতল। শরীরের শিরা উপশিরার রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায় তার। সর্বাঙ্গ ভার ছেড়ে দেয়। খামচে ধরে নাবিলের শার্টের বুক, মাথা ঠেকায় আরও কাছে এসে। চোখ বুঝে আহত মনে ধীরে ধীরে শ্বাস টানে। বাঁধ ভাঙা কান্নারা গলায় আটকে আছে মাছের কাটার মতো, অথচ চোখ ভেজার নাম নেই। আশ্চর্য কথা, প্রবল ঝড়ের আঘাতের পরে যেমন শান্ত হয়ে যায় পৃথিবী, তেমনই স্থির সে। বিশ্বাস করো, আমার জীবনের অনেকটা দখল করা সে মানুষটা থাকলে হয়তো আমি চেষ্টা করতাম তোমাকে ভালোবাসার। ভালো না বাসতে বলে ফিরিয়ে দিতাম না, কিন্তু এখন আমার সত্যিই কিছু করার নেই। তাকে ছাড়া আমি পাগল হয়ে যাব। আমি থাকবো না যদি না জীবনে সে থাকে। আমাকে স্বার্থপর হতে হবে নিজেকে বাঁচাতে। তুমি ক্ষমা করো আমায় বর্ষা। কেমন করে যেন হাসে বর্ষা। একটা বারের জন্য সেই ভাগ্যবতীর নামটা পর্যন্ত জানতে চাইল না মেয়েটা। কেবল ভাঙা গলায় শেষবারের মতো আবদার করে, আমি শুয়ে থাকি আপনার বুকের মধ্যে আর কিছুক্ষণ? থাকবো? না করবেন না প্লিজ। মেয়েটার চোখের পানিতে নাবিলের বাদামি রঙের শার্টটা ভিজে একাকার। কি অতৃপ্ত অবুঝ বায়না তার! নিঃশব্দে নির্লিপ্ত অশ্রু ঝরাচ্ছে সে। এই প্রথমবার বুকটা বড্ড ভারী লাগছে নাবিলের। একদিনের অনুশোচনা জমে বুকের মধ্যে সুউচ্চ হিমালয় আর কালবৈশাখী ঝড় টের পায় সে। পরপর আরও ৪-৫ দিন ধরে কোনো প্রকার সন্ধান নেই নাবিলের। ষষ্ঠ দিনে অমাবস্যার চাঁদের মতো করে দেখা পাওয়া গেল তার। আজ কেমন অন্যরকম লাগছে ওকে। আগের মতো প্রাণচঞ্চল ভাবটা নেই। সম্পূর্ণ অগোছালো, ক্লান্ত, দায়সারা একটা মানুষ। চেনাই যেন যায় না। চোখমুখও হয়েছে কেমন থমথমে। অনেকদিন পর ভিসি চত্বরে আসা হলো ওদের। নাবিলই আসতে চেয়েছে। আসার সময় শাওনের কোনো প্রশ্নের উত্তর দেয়নি ছেলেটা। শাওনও ছাড়ার পাত্র নয়। ইনিয়ে বিনিয়ে বহু কায়দা করে ভেতরের রহস্য উদ্ঘাটন করেছে। গত ১৫ দিনের সব ঘটনাই এবার স্পষ্ট। বর্ষা যে তোকে ভুলে যাবে কিংবা জেদের বসে নিজের ক্ষতি করে বসবে না, সেটার গ্যারান্টি কি? নাবিল ২ হাত ভাঁজ করে গাল ফুলিয়ে শ্বাস ফেলে, মাথা নামায় পুনরায়। পারবে বলতে, কঠিন হবে না ভোলা, সহজ হবে, কারণ ও আমাকে ভালোবাসেনি। কি করে বুঝলি? ভালোবাসে যেমন উন্মাদ হতে হয়, ও আমার জন্য তেমনই কখনোই ছিল না। নীরার সাথে বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা আগে থেকেই ও জানত। চাইলেই সেদিন মনের কথা বলতে পারত, বলেনি, কারণ সে বিভ্রান্ত। ওর মনের পুরোটা জড়িয়ে আমার জন্য কেবল ভালো লাগা, আবেগ আর মোহ। কিন্তু বেচারি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য করতে পারছে না। বর্ষা আমাকে ভালোবাসে না, যেটুকু আছে সবটা ওর ফ্যান্টাসি। আম রেসপেক্টিং হার ফিলিংস। ওকে ওর আমিত্বটাকে জানানোর জন্য একটু সফট হতে হচ্ছে আমাকে। মুখের উপর চাইলেই না করে দিতে পারতাম, তবে এতে ওর ইগো হার্ট হতো, জেদ বাড়ত। সমাধানের বদলে সবটা ঘোলাটো হয়ে যেত। গত ১ ঘণ্টা ধরে সবটাই শুনল শাওন। অনেক প্রশ্ন রয়ে গিয়েছে ভেতরে। আপাতত আস্তে আস্তে জানবে সব। বুঝলাম, কিন্তু যার জন্য এত তোলপাড় তার দেখা পেলি কই? গুমোট মুখটায় এক চিলতে হাসির আভা দেখা গেল। ফেলে রাখা হাতটা এবার রাখে শাওনের কাঁধে। প্রস্তুতিমূলক শ্বাস ফেলে বলে, প্রথম তাকে পেয়েছি তার জন্মের সময়। আমার বয়স তখন ৪ বছর। শাওন অবাক হয় বেশ। জন্মের সময়? বলিস কি? হ্যাঁ, আম্মুর সাথে হসপিটালে গিয়ে প্রথম দেখা পাই তার। আমি তাকে কোলেও নিলাম, কিন্তু মেয়েটা বরাবরই দেখি জেদি স্বভাবের। আমার কোল তার পছন্দ হয়নি। কিছুতেই থাকবে না আমার কাছে। কোলে চড়িয়ে ছোট্ট ছোট্ট হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে ভ্যাভা করে কেঁদে কেটে বেরিগিস্তা অবস্থা। সেদিন আপ্রাণ চেষ্টা করেও ৫ সেকেন্ডের বেশি মেয়েটাকে কোলে রাখতে পারলাম না। অথচ আজ এই মুহূর্তে এসে আজন্মের জন্য তাকে মাথায় চড়ে বসানোর স্বাদ জাগছে। শাওন মাথা উপর নিচ করে।
সাংঘাতিক প্রেম ভাই, একটা দুধের শিশুর প্রেমে পড়ে গেলি। মাথা ঝাঁকিয়ে হাসে নাবিল। কে জানত এই দুধের শিশুই যে জোয়ানকালে এসে কঠিন সর্বনাশ করে বসবে। কতদিন ধরে চলছে এসব? কি সব? লেদা বাচ্চার সাথে প্রেম? শব্দ করে হেসে ফেলল নাবিল। একতরফা প্রেম ব্রো, বলা হয়নি এখনো, বলবো, শীঘ্রই বলবো। জানিস, প্রেমটা কিন্তু মাত্র কদিন হলো, মানে তাকে আমি জন্মের পর থেকে অজস্রবার দেখেছি, কিন্তু সেদিনের মতো লাগেনি আগে কখনোই। মনে মনে যদিও কোথাও একটা সফট কর্নার হয়তো আগে থেকে রয়ে গিয়েছিল, কিন্তু এমন প্রেমের নজরে তাকে কখনোই খেয়াল করে দেখিনি। সেদিন মনে হয়েছিল এই তো প্রথম দেখা, বড্ড নতুন, তবে চুম্বকের মতো আকর্ষণ করছে তার রূপ, সুর, মন। নির্মল আলোর মতো গায়ে লাগলো একটা উষ্ণ উজ্জ্বল ছোঁয়া। এটাই বুঝি সে চির আকাঙ্ক্ষিত শুভক্ষণ। সে তুফানের মতো নতুনভাবে আমার জীবনে আসলো। আমি মন্ত্রমুগ্ধের মতো তার প্রেমে ডুবে গেলাম। চেয়েও সেদিন তাকে এড়িয়ে যেতে পারিনি। বিশ্বাস করো, সর্বনাশীটা ধনুকের মতো বেঁধিয়ে দিল ভালোবাসা নামক সূক্ষ্ম ধারালো তীরটা। মনের ভায়োলেনটা সেদিনে বেঁচেছিল। মানুষ প্রেমে পড়ে জ্যোৎস্না রাতে, বর্ষণে কিংবা বসন্তের নরম বাতাসে, আর আমি প্রেমে পড়লাম কাঠফাটা রোদ্দুরে, একটা শুকনো দুপুরে, রোদ পোহাবার ছুতোয়। তার সত্য গোসল শেষ করে সে মায়াবী মুখশ্রী, একজোড়ার টানা টানা মায়াবী চোখ, আধ ভেজা দীঘল কালো কোমর, ছুঁয়ে ছুঁয়ে চুল, চলবে আবার দু এক ফোঁটা পানির বিচরণ মাটিতে। পৃথিবীর তামাল সৌন্দর্য শোভে দিয়েছে সৃষ্টিকর্তা সেখানে। এক পলক চেয়ে রীতিমতো প্রাণ যায় যায় বলে, এক পলক চেয়ে রীতিমতো প্রাণ যায় যায় হাল। অসার হয়ে গিয়েছিলাম ভাই। হায়, বুকের ভেতরটায় কি হিংস্র ঝড়। পৃথিবীর তামান ঘূর্ণিঝড় ফেলছে ঝড়ের সম্মুখে। যে ঝড়ে আমার মন লুকিয়ে যায়, মন খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর দেখে তার আঁচলের তলায় কেমন গুটিসুটি মেরে সহজ সরল মনটা লুকিয়ে আছে। থেমে লম্বা শ্বাস নিল নাবিল। কথাগুলো বলার সময় চোখে মুখে আনন্দ উপচে পড়ছে, প্রাণ সতেজ ভাব কণ্ঠে। আরও বল, আগ্রহ বাড়ছে তার ব্যাপারে জানতে। মাথা নুইয়ে হাসে নাবিল। সে একেবারে বাকি মেয়েদের মতো না, জানিস, একদম আলাদা, গম্ভীর বদমেজাজে, কথা কম বলা বেরসিক একটা মেয়ে। আমাকে খুশি করার জন্য কখনো কিছু করেনি, তবুও মেয়েটার সামনে এলেই দুনিয়া ঘুরে যায়। আমার যে কি হয় নিজেও বুঝি না, কেমন পাগল পাগল লাগে। বিশ্বাস কর, ঘুম খাওয়া সব তুঙ্গে। ইদানিং খুব যন্ত্রণা করে মেয়েটা। তার প্রেমের তীরটা বড্ড ভারী ঠেকছে এখানটায়। শেষের কথাটা বলে বুকে আঙুল ঠেকাল নাবিল। ওকে তখন দেখতে লাগছিল বড় বড় ট্র্যাজেডি সিনেমার প্রেমিক পুরুষদের মতো। ভাই, তোর অবস্থা তো পুরাই অ্যাম্বুলেন্স ডাকার মতো ইমার্জেন্সি। ওয়া বাচ্চার প্রেমে মজনু হয়ে গিয়েছিস দেখছি। হাসল নাবিল। বেঞ্চের পেছনে দুই হাত রেখে আকাশের পানে চেয়ে হতাশ শ্বাস ফেলে আবার আফসোসের স্বরে বলে, সেদিন বিয়েটা না ভাগলে জীবনটা অন্যরকম হতো। বউয়ের কোলে মাথা রেখে আদর খেতে পারতাম, বছর না ঘুরতে একটা লাড্ডুর বাপ হতে পারতাম। জীবনটা 100-100 হতো বন্ধু। শাওন তড়াক করে হতচকিত হয়ে চাইল। বিস্ময় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কপালে লম্বা ভাঁজ ফেলে শুধাল। নিরুপমা? জবাবে সম্মতি জানানোর ভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসল নাবিল। সে হাসিতে আছে এক আকাশ সমান নবপ্রেমের আনন্দ। ভার্সিটি থেকে বেরিয়ে বাস ধরল ওরা। আজ ইমু জানালার পাশে বসেছে। প্রতিদিন জানালার পাশে বসা নিয়ে ছোটখাটো তর্কবিরোধ হয় ওদের মধ্যে। নীরা প্রতিবারই হার মানে ওর কাছে। নীরা দেখ, শাওন ভাই আর নাবিল ভাই না ওগুলো। কনুই দিয়ে হাত ঠেলে কথাটা ফিসফিস করে বলল ইমু। নীরা ওর দৃষ্টি অনুসরণ করে চাইল বাসের গেটের দিকে। এদিকেই আসছে ওরা। নীরাকে দেখেও যেন দেখল না নাবিল। বিপরীত দিকে 2 সিট পেছনে বসল ওরা। পরপর কয়েকবার ফিরে ফিরে চাইল নীরা, একটু কথা বলার আকাঙ্ক্ষায়। ইচ্ছে করেই তাকাল না ছেলেটা। কানে এয়ারপড লাগিয়ে চোখে কালো সানগ্লাস পরে সিটে হেলান দিয়ে শুয়ে রইল নির্লিপ্ত নির্বিকার ভঙ্গিতে। রাগে দুঃখে অসহ্য লাগছে নীরার। ইচ্ছে করছে এক্ষুনি সামনে গিয়ে চুল ছিঁড়ে দিতে। শয়তান লোক, ইচ্ছে করে ভাব নিচ্ছে। পরের স্টেশনে থামল বাস। প্রায় বেশিরভাগ যাত্রীই নেমে যাবে সেখানে। একে অপরের গায়ের সঙ্গে গা ঘেঁষে নামছে লোকগুলো। নীরা যথাসম্ভব চেপে বসল। দৃষ্টি একটু এদিক ওদিক হতেই কারো বিশ্রী হাত নোংরাভাবে ছুঁয়ে দিল নীরার পিঠ। বিদ্যুতের গতিতে নড়ে চড়ে উঠল নীরা। ভিড়ের মধ্যে কে কাজটা করল ব্যাপারটা নীরার বুঝতে যতক্ষণ না লেগেছে, তার চেয়ে ন্যানো সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পেছন থেকে কারো তীব্র ক্রোধ মিশ্রিত ভারী গর্জন ভেসে আসে। এই শুয়োরের বাচ্চা, দাঁড়া তুই, বাস্টার্ড, এক পা বাড়াবি না আর। বাসে থাকা সকল যাত্রী একসঙ্গে চাইল।
ঘটনার আকস্মিকতা বুঝে ওঠা গেল না। রাগে নাবিলের চোখ রক্তিম রূপ ধারণ করেছে। আগন্তুক দৌড়ে পালাতে চাইলে নাবিল ঝড়ের গতিতে ছুটে এসে কলার চেপে ধরল লোকটার। কিছু বুঝে ওঠার আগেই লোহার মতো হাতটার 5 আঙ্গুল বিকট শব্দ তুলে বসে গেল লোকটার গালে। শাওন তাৎক্ষণিক পেছন থেকে ওকে আটকাতে চাইলে ঝাড়ি মেরে নিজেকে ছাড়িয়ে নিল নাবিল। ক্ষোভে শরীর থরথর করে কাঁপছে। পৃথিবীর কোনো শক্তিই যেন আজ ওকে ঠেকাতে পারবে না আর। আশেপাশে সকলেই ততক্ষণে সিট থেকে উঠে দাঁড়িয়েছে। ড্রাইভার তাৎক্ষণিক বাস থামিয়ে দিয়েছে। নাবিল সজোরে কতগুলো লাথি কষল লোকটার পায়ে। লোকটা গায়ের জোরে না পেরে উঠলেও মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বিন্দুমাত্র অনুশোচনা নেই তার চোখ মুখে, যা নাবিলের রাগে কেরোসিন ঢালার মতো কাজ করল। শুধু থাপ্পড় আর লাথিতেই ক্ষান্ত হয়নি ছেলেটা, সজোরে পরপর কয়েকটা ঘুষি মারল নাক বরাবর। কুত্তার বাচ্চা, নাম গাড়ি থিকা, তোকে গাড়ির নিচে পিষা মারবো আজকে আইসয়ার। লোকটা ঠোঁটের রক্তটুকু মুছে তেড়ে মেরে আস্তে আস্তে চেয়ে পাল্টা কলার চেপে ধরল। খ্যাক খ্যাক করতে করতে বলল, কার গায়ে হাত দিছস? নাবিল কপালে হাত ঘষে শীতল কণ্ঠে ধমকাল। দুরূহ ব্যাপার এবার তাকে থামানো। 10 সেকেন্ডের মধ্যে নাম, নয়তো। নয়তো কি? কি করবি না নামলে? ওই কি করবি ক? কাহিনী মারো শালা। কিচ্ছু বুঝি না মনে করছ? মায়া মানুষ দেখলেই হিরো হইতে মন চায়। বালের হিরোগিরি আমার বাল নড়াইতে পারবে না শাওয়ার বেড়া। আমি এইখানেই খাড়াই রইলাম, দেখি কোন চুদির বাই আমারে উঠায়, দেখি তোর কত ক্ষমতা। নাবিল শার্টের কলার ধরে টান মারল, ঠান্ডা কণ্ঠে জপল, সসমরে নামবি না তাহলে? শেষ হুঁশিয়ারিটা দিয়ে চুপচাপ প্যান্ট থেকে বেল্টটা বের করল নাবিল। হাত দিয়ে পেঁচিয়ে ভাঁজ করতে করতে অগ্নিদৃষ্টিতে চাইল। দৃষ্টি বাজ পাখির মতো তীক্ষ্ণ আর অত্যধিক প্রখর। ওকে দেখতে এই মুহূর্তে লাগছে আসমান থেকে নেমে আসা কোনো ভয়ঙ্কর যমদূতের মতো। বাসে এ পর্যায়ে পিন পতন নীরবতা। লোকটা ওর পা আগানোর ভঙ্গি দেখে অজানা আশঙ্কায় ভয়ে শুষ্ক ঢোক গিলল, তবে বজায় রইল মুখের সেই অবাধ্য স্বর, তুই চিনোস আমারে? তোর ধারণা আছে আমি কে? বিদ্রোহ করো শালা, একদম ভেতরে ভরে দেব প্রতিবাদ। এমন 10টা মেয়ের ইজ্জত খাইয়া দিল আমি, সমন্যার বাল ছিঁড়ার সাহস নাই কোনো বালের। নাবিল ভেতরের ভয়ঙ্কর প্রতিক্রিয়াটাকে দাবিয়ে কেবল নিঃশব্দে হাসল। লোকটার দুর্ভাগ্য আছে বলা যায়। নিজের করিজার পুরোটা জুড়ে থাকা মেয়েটাকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য শুনে ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে নাবিলের। চোখ দুটো ঘৃণা আর ক্রোধে সাংঘাতিক দেখাল। তীব্র ক্ষোভের সংমিশ্রণে এত হিংস্র মনে হল সেই দুর্বোধ্য হাসি। কে বাঁচাবে আজ ওর হাত থেকে লোকটাকে? কার এত সাহস হবে? কি বলছিস ভাই? তোর বাল ছেড়ে যাবো কেন? এত করুচি কি আর আছে বল? এসব করব না, তবে আদর জমা হয়েছে অনেক, সেসব না দিয়ে যেতে দিয়ে কি করে? বলেই লোকটার শার্টের কলার ধরে টেনে দরজার সামনে এনে ঘাড় ধরে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলল। মুখ থুবড়ে পড়ল লোকটা, নাকের ফিনকি বেয়ে তরতর করে রক্ত পড়ছে। হাতের পিঠ দিয়ে রক্তটুকু মুছে উগ্র চোখে ঘাড় বাঁকিয়ে আবারও মুখ চালাল বিশ্রী গালিতে। ইতোমধ্যে অনেক লোকজন জড়ো হয়েছে। নাবিল পুনরায় শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি মারল মুখে। মাটিতে ফেলে হাতের বেল্টটা দিয়ে অনবরত বেধড়কভাবে পেটাল। ব্যথায় কুকড়ে উঠলেও আর পাল্টা হামলা করার সুযোগটুকু হল না। নাবিলের শক্তির সাথে কেউ পেরে উঠছে না এই মুহূর্তে। আশপাশ থেকে কেউ কেউ এক কদম এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছে ভয়ে। ওরা কেবল নীরব দর্শক হয়ে দেখল সবটা। বাস থেকে বাকি যাত্রীরা নেমে ইতোমধ্যে ঘটনা প্রচার করে দিয়েছে। ড্রাইভার ধরতে এসে ওর হাতের ধাক্কায় ছিটকে পড়ে গেল। কিসের দৈব বলে ছেলেটার এমন উদ্ভ্রান্ত রূপ? প্রায় 10 মিনিট যাবৎ বিরতিহীন পিটিয়েও ক্ষান্ত হল না সে। মাথায় রক্ত চড়ে বসেছে। উন্মাদের মতো নিজের চুল টেনে ধরল। বেল্ট ফেলে দাঁতে দাঁত পিষে ফোঁসে শ্বাস ফেলতে ফেলতে কোথা থেকে রড তুলে আনল। লোকটা এবার ভয়ে 2 হাত দিয়ে আকস্মিক ওর পা পেঁচিয়ে ধরল। প্রাগ ভিক্ষা চাইল। শরীর জখম হয়েছে অনেকখানি, হাত পা দিয়ে রক্ত ঝরছে। এবার রড দিয়ে পেটালে বাঁচার আর উপায় নেই। কুত্তার বাচ্চা, তোর শরীরে সব উত্তেজনার সমাপ্তি ঘটাবো আজ। তুই আমার বুকের কোন জায়গায় ছুঁয়েলি তোর ধারণা নেই। আমার হাতে পড়েছিস, নসিব খারাপ তোর। আজ আর জীবিত ফিরতে পারবি না বাস্টার্ড। জিন্দা কবর দিবে তোকে আমি। নীরা এতক্ষণ ধরে রোবটের মতো অনর দাঁড়িয়ে দেখল শুধু। চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। ইমু এসে পেছন থেকে ওকে ধরল। ঠাই দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর। পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যেন নিভৃতে বিধাতা আজই সচক্ষে দেখিয়ে দিলেন ওকে। আয়নার মতো স্বচ্ছ সবটা আজ। গলা ভেঙে এলো ওর। নাক টেনে বিড়বিড় করে বলল,
ইমু, নাবিল ভাইকে থামা। ওনার কষ্ট হচ্ছে, ওনার হাতে রক্ত। ওনাকে থামতে বল ইমু। শাওন ভাইয়া, আপনি কেন কিছু বলছেন না? থামান আপনার বন্ধুকে। বলতে বলতে বসে পড়ল নীরা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। ততক্ষণে স্থানীয় থানা থেকে বেশ কিছু পুলিশ এসে জড়ো হয়েছে। লোকটাকে নাবিলের হাত থেকে ছাড়াতে বেশ বেগ পোহাতে হল ওদের। তাৎক্ষণিক ভুক্তভোগীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লোকটাকে অ্যারেস্ট করা হল। ঘটনার বেশ কিছুক্ষণ পর ভিড় কমল। নাবিল ধীর পায়ে সম্মুখে বাড়াল। গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, বাড়ি চল। নীরা তাৎক্ষণিক ওর ডান হাতটা চেপে ধরল। চোখ বেয়ে তখনও আষাঢ়ের বৃষ্টি নামছে। নিষ্প্রাণ কণ্ঠে শুধায়, তুমি এড়িয়ে কেন যাচ্ছ আমায়? অপ্রত্যাশিত স্থানে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে বিভ্রান্ত হয় নাবিল। তবে সেই বাক্যটা ঠেলে মনোযোগ কাড়ল একটা সুতীব্র অনুভূতি। বিদ্যুতের ঝটকা খাওয়ার মতো সারা শরীর নড়ে চড়ে উঠল। এতক্ষণের পুষে রাখা দাবানলের হিংস্রতা কোথায় কোন দেশেতে হারাল কে জানে। জ্বলন্ত অগ্নিশিখায় হিমশীতল বরফের মতো কাজ করল নীরার স্পর্শ। হাত বেয়ে তখনও ঝর্ণার মতো চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে নাবিলের। অথচ সেদিকে এক আনারও ভ্রুক্ষেপ নেই ছেলেটার। সে কেবল নিরলস নিবিড় দৃষ্টিতে চেয়ে দেখল নিজের হাতের বাঁধনে আটকে থাকা রেশম তুলোর হাতটি। বিভ্রম আর বিস্ময় ভাব কাটছে না কিছুতেই। চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে মেয়েটার। নাবিলের উথাল পাথাল পৃথিবীর সকল যন্ত্রণা নিভে গেল এক নিমিষেই, এক ছোঁয়ায়। নীরা এক পলক ওর মাদকীয় দৃষ্টিতে দৃষ্টি রেখে রক্তে রক্তিম হওয়া হাতটা ছোঁয়াল নিজের গালে। ঠোঁট ভেঙে আওড়াল, তুমি খুব খারাপ নাবিল ভাই, খুব খারাপ তুমি। আহত কণ্ঠে কেবল একটা বাক্যই জপল নাবিল, আমার শ্বাসরোধ হচ্ছে নীরা। নীরা তোকে ছোঁয়া মারাত্মক পীড়া দিচ্ছে। নীরা, তোর ছোঁয়া মারাত্মক পীড়া দিচ্ছে। হাতটা ছাড় লক্ষ্মীটি। নীরা হাত ছেড়ে বাহুতে ধরল। পুরুষালী বাহুটা টানতে টানতে চড়ে বসল রিকশায়। পুরোটা সময় নাবিল কেবল মোহগ্রস্তের বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল ওর পানে। হাসপাতালে থেকে বেরিয়ে আবারও বাস ধরল। বাসে থাকাকালীন পুরোটা সময় নীরা ওর কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদেছে। যে চোখের পানিতে মেয়েটার মন জানা যাচ্ছে। সে একটু পরপর ব্যান্ডেজ করা হাতটার উপর নরম করে হাত ছোঁয়াচ্ছিল। ওর অবস্থা দেখে নাবিল নিঃশব্দে হাসল কেবল। ফুপিকে বলবে আব্বুকে বলে আমাকে কদিনের জন্য তোমাদের বাসায় বেড়াতে দিতে। কেন? নীরা চোখ রাখল ওর চোখে। পুনরায় চোখ নামিয়ে বলে, আমার আজকাল ঘুম হয় না রাতে, খুব ছটফট করি। নাবিল কথার মর্মকথা বুঝল কিনা কে জানে, হাসল কেবল। বিপরীত দিকের বাতাসের ঝটকায় ওর সামনের চুলগুলো বারংবার আছড়ে পড়ছে মুখের ওপর। নাবিল কানের কাছে চুলগুলো গুজে দিয়ে ঝুঁকে বলল, আমার বাসায় গেলে ঘুম হবে? নীরা রাগল না আজ। ব্যান্ডেজ করা হাতটায় হাত বুলাল পরম আবেশে। ফুপি একা আর কত দিক সামলাবে? বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে কথাটা বলে আবার আর চোখে চাইল নীরা। একজোড়া চোখ আগে থেকেই ওর দিকে চেয়েছিল বলে মুহূর্তেই দৃষ্টি ধাক্কা খায় দুজনের। যে ধাক্কায় পৃথিবীর সকল দুর্যোগ উবে যায়। ঝমঝম বৃষ্টি নামে মনের আনাচে কানাচে, আলোর ঝলকানি লাগে বুকে, নির্মল হয় প্রাণ। এতকাল তো একাই সামলালো। এখন বয়স হয়েছে না? মাথা ঝাঁকায় নাবিল। ভারী চিন্তার বিষয়। তা এখন কি করা যায় বলতো? নীরা অগ্নিদৃষ্টিতে চাইল। নাবিল কানের কাছে মুখ নেয় ওর, ফিসফিস করে শুধায়, তুই কোনোভাবে শুধুমাত্র আমার দিকটা সামলানোর জন্য যেতে চাচ্ছিস তো? ভেতর কি চলছে বল। নীরা দুম করে থাপ্পড় মারল ওর শক্তপোক্ত পুরুষালী হাতে। বেচারা ব্যান্ডেজে ব্যথা পেয়েও টু শব্দটি করল না, হাসল কেবল। ইঙ্গিত পেল নতুন কিছুর। ঘাড় ফিরিয়ে ঠোঁটের মধুর হাসিটুকু ঢাকল। বেশ কিছুক্ষণ শান্তলোচনে চেয়ে থেকে শীষ বাজাল ফুরফুরে মনে। আর চোখে আরেক পলক চেয়ে গভীর শ্বাস ছেড়ে প্রেম প্রেম কণ্ঠে গাইল, তোমার মনের উঠোন লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো তবু এসো ভালোবেসে। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, সুরের ডানা মেলে, তোমার মনের উঠোন লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো তবু এসো ভালোবেসে। পৃথিবীর পুরোটা নিয়মের নামই যেন অনিয়ম। এখানে আবহাওয়া পূর্বাভাসে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে লুকানো হয় ১০ নম্বরের প্রবল জলোচ্ছ্বাস। বিপদ দুর্ভোগ বুঝে ওঠার আগেই প্রাণসংকট দেখা দেয়।
আবার কখনো বড় বড় সমস্যাগুলো এসে জীবনের গতিপথ সহজ করে দেয়, ঝাপসা চোখ দুটো থেকে ময়লা সরিয়ে দেয়। শক্ত হয় মেরুদণ্ড, কোনো কাজের ফলাফল কী আসবে তার সবকিছুই অনাকাঙ্ক্ষিত, অনিয়ন্ত্রিত, কাকতালীয়। ভেঙে পড়া সুউচ্চ গাছও জীবন পায় আষাঢ় মাসের বৃষ্টিতে, আবার একই মাসের ঝড়ে ভেঙে গুড়িয়ে পড়ে আত্মবিশ্বাসী বটগাছ। তবুও বহমান জীবন চলে কোনো ধোঁয়াশা ভবিষ্যতের আশায়, অমাবস্যার শেষে সূর্যোদয়ের কামনায়। যাই হয়ে যাক, মনুষ্য প্রাণ বিশ্বাস করে জীবন কাউকে আসলে পুরোপুরি ঠকায় না, দুঃখের পর সুখ দিয়ে দেনদেনগুলো সমান সমান করে দেয়। এক দীর্ঘ যন্ত্রণার অর্ধরাত পেরিয়ে বর্ষার ঘুম হল শেষ রাতে, ঝাপসা ঘুম হল একটা নতুন ভোরের আশায়, ক্লান্তিহীন দিনের আশায়, চিরবিশ্বাস আবার হবে সূর্যোদয়, গুজবে অন্ধকার। তার জীবনের হিসাবটুকুও যোগ বিয়োগের কাটাকাটি শেষে হবে হয়তো সমান সমান, মুচবে বুকের ভেরতের খা খা শব্দগুচ্ছ, চুকবে না পাওয়ার দুঃখ, হবে দিনবদল। প্রতিদিনকার মতো আজও বেলা করে ঘুমোচ্ছে বর্ষা, সারা রাত এপাশ ওপাশ করেও চোখের পাতা দুটো এক করতে পারেনি। সকালে ক্লান্তিতে একটু চোখ লেগে এসেছে, জানালা ছাপিয়ে অসহ্যকর রোদের ঝলকানি আর ফোনের রিংটোনে সেটাও আর অক্ষুণ্ণ থাকল না। মাথাটা ধরেছে অনেক, চোখ না মেলেই বালিশের নিচ হাতড়ারে ফোন রিসিভ করল। হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা অপরিচিত পুরুষালী স্বর। গুড মর্নিং। বর্ষা ভ্রমের মধ্যে থেকেও অবাক হয়, কণ্ঠটা নতুন, ঘুমের তাড়নায় ঠিকঠাক মস্তিষ্কও কাজ করছে না। এখনো ঘুমাচ্ছ? কে? বন্ধু। বন্ধু কে? আমি। আপনি কে? আমি আমি হোয়াট? আপনার নাম কি? বন্ধু। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসল, স্ক্রিনে তাকিয়ে চেনার চেষ্টা করল নাম্বারটা। না, পরিচিত কারো বলে তো মনে হচ্ছে না। অতিষ্ঠ হয় মেয়েটা। সরি, রং নাম্বার। কিন্তু কে বলেই কেটে দেয় ফোন। কয়েক সেকেন্ডের মধ্যে আবার রিং হয়। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসল। আচ্ছা, বিপদ তো, সকাল সকাল কোন পাগলের পাল্লায় পড়ল কে জানে। কি সমস্যা? আমার? না, কোনো সমস্যা নেই তো। তোমার আছে নাকি? কি সমস্যা তোমার? আমি শুনছি, বলো তুমি। আচ্ছা, বেহায়া লোক তো, আপনি আমাকে তুমি বলে সম্বোধন কেন করছেন? তো কি বলবো? তুই। আজব, চেনা নিয়ে জানা নিয়ে অভদ্রের মতো তুই কেন বলতে যাবেন? কে বলেছে চিনি না? চিনেন? চিনি তো। তাহলে পরিচয় না দিয়ে ভনিতা কেন করছেন? হ্যাঁ। এমনি? এই, আপনি কি পাগল? না, পাগলরা এত সুন্দর করে কথা বলে শুনেছ কখনো? অনেক শুনেছি, তবে আপনি সুন্দর করে কথা বলেন সেটা কে বলল? আমি বলেছি। আমার স্মার্টনেসকে অবজ্ঞা করছো? কে বলেছে আপনি স্মার্ট? বলতে হয় না, আমি জানি আমি স্মার্ট। পাগলের সুখ মনে মনে। এই ফোন রাখুন তো মশাই। আগে বলো, ঘুম ঠিকঠাক হয়েছে তো? তা জেনে আপনার কি কাজ? অনেক কাজ। উফ, আপনি কে বলুন তো? অপর পাশ থেকে অনবরত শ্বাস নেওয়ার শব্দ ভেসে আসছে এ পর্যায়ে। হাঁপাচ্ছে লোকটা। বর্ষা সন্দেহ নিয়ে শুধায়। আপনি হাঁপাচ্ছেন কেন? এক্সারসাইজ করতে বের হয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে একটু ক্লান্ত লাগছে। এত সকালে? কখন করা উচিত? যাকগে, ওসব বলুন এবার। কেন ফোন করেছেন? কি কাজ? নাম্বার পেলেন কোথায়? হুহা করে আবারও হাসল লোকটা। তুমি তো কনফিউজড করে দিলে। ব্রেন ইজ নট ব্রেনিং, কোনটার উত্তর আগে দেব? একসাথেই দিন। লম্বা শ্বাস টানে আগন্তুক। গত সপ্তাহে ঢাকা থেকে কুমিল্লায় তোমার সহযাত্রী হয়ে যে সঙ্গ দিয়েছিল, আমি সেই পাপিবান্দা। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। বর্ষা শোয়া থেকে অকস্মাৎ উঠে বসে। হোয়াট? নিলয় ভাইয়া? কিভাবে, কখন, মানে আর ইউ সিরিয়াস? নিলয় হাসল। যাক, চিনতে পারলে তবে। ভেবেছিলাম এক কলেই সোজা ব্লক খাবো। না, তুমি মানুষটা অতটাও খারাপ না। কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়? ফুটপাথে। এ পর্যায়ে বর্ষার ঘুম পুরোপুরি মামার বাড়ি দৌড় লাগাল। কোলের ওপর বালিশ রেখে আয়েশ করে বসল সে। আগ্রহ বাড়ছে কথা বলতে। ধুর, রসিকতা ছাড়ুন তো, বলুন না কোথায় পেলেন? নিলয় জুতোর ফিতে ঠিক করতে করতে জবাব দেয়। ব্যাপারটা একেবারেই কাকতালীয়। সেদিন তোমাকে বললাম না কুমিল্লায় বন্ধুর বাসায় যাচ্ছি? সেখানেই কিভাবে তোমার বান্ধবীর সাথে পরিচয় হলো। মানে তোমার বান্ধবী লিতি আমার বন্ধুর ছোট বোন। কথায় কথায় তোমার প্রসঙ্গ তুললাম, মানে অত গভীরের ব্যাপার বলিনি। ভিক্টোরিয়া কলেজে পড়ে, আবার একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। শুনে কথায় কথায় তোমার নাম বললাম, ও চিনতে পারল। বলল তোমার সাথে নাকি বেশ ভালো সম্পর্ক ওর। তারপর আর কি, কায়দা করে নাম্বারটা নিয়ে নিলাম। ও মাই গড,
হোয়াট আ কুইন্সিডেন্স! সরি, সরি, সরি। আমি আসলে আপনার ফোনের ভোকাল ঠিক ধরতে পারিনি, তাই চিনতে অসুবিধা হয়েছে। চিল ব্যাপার না, তারপর বলো, কি হালচাল তোমার? মন প্রাণ ভালো তো? নাকি এখনো নাক টেনে কাঁদো? লজ্জা অস্বস্তিতে খানিক বিব্রত হয় বর্ষা। এসব বলে লজ্জা দিচ্ছেন? একদমই না। সত্যি সত্যি তোমার হালচাল জানার জন্য ফোন করেছি। সেদিনের পর থেকে তোমার চিন্তায় চিন্তায় শুকিয়ে গিয়েছি, বিশ্বাস করো। অবশ্য ফোনটা 1 সপ্তাহ আগেই করতাম, বাট তোমার ঝাড়ি খাওয়ার ভয়ে এতদিন পেছালো। এই যে দেখুন, আবার লজ্জা দিচ্ছেন। আসলে মন মেজাজ ঠিক ছিল না সেদিন। এখন ঠিক আছে? প্রত্যুত্তর না করে প্রসঙ্গ বদলায় সে। কুমিল্লায় তো প্রায়ই আসা হয় বলেছিলেন। একদিন বাসায় আসার জন্যে দাওয়াত রইল। সুযোগ বুঝে ফট করে এসে পড়বেন, কিংবা চাঁদনি নেমে একটা ফোন করলেই হবে। নিলয় মেকি অসন্তুষ্ট হয়। কুমিল্লার মানুষরা দেখছি দাওয়াতও দিতে জানে না। তোমাদের আদিপুরুষদের কি কিপটামির রেকর্ড আছে? এসব কেমন দাওয়াত? সুযোগ বুঝে আসব মানে? আমাকে কি যাতা পেয়েছ? বললি সুযোগ বুঝে যে কারো বাড়িতে হামলে পড়ব? আমার দেহ মন ভর্তি আত্মসম্মানে ঢাসা। এত সস্তা দাওয়াতে মন ভোলে না। তোমার উচিত আমার হাত পায়ে ধরে ৩-৪ দিন অনুরোধ করা, তবেই না হলো দাওয়াতের মতো দাওয়াত। ফোনে কিভাবে হাত পায়ে ধরব? সেটা আমি কি জানি? শব্দ করে হেসে ফেলল বর্ষা। এই এই তুমি হাসতেও জানো? বাব্বা, এক্সট্রা কোয়ালিটি দেখছি। আমি তো জানতাম টিস্যু ভিজিয়ে সারাদিন কাঁদই শুধু। এবার আর হাসি থামাথামির নাম নেই। খিলখিলিয়ে বাড়িশুদ্ধ সজাগ করার মতো গগন কাঁপানো হাসি। শাহিনা নিচতলা থেকে উঠে আসলেন ওর হাসির আওয়াজে। সিঁড়িতে থাকতে থাকতে হাঁক ছাড়েন। কিরে বর্ষা, এত শব্দ হয় কথা থেকে? বাড়িতে চোর ঢুকল নাকি? বর্ষা ফটাফট ফোন কেটে মেসেজ পাঠায়। শুনুন, বড়মা আমার ঘরে আসছে। আমি আপনাকে পরে ফোন করব, কেমন? এখন মিচিমিচি ঘুমিয়ে পড়ার ভান ধরতে হবে। বাই। মেসেজ দেখে স্মিত হাসল নিলয়। হাঁটুতে ভর করে একটু জিরিয়ে আবার হাঁটা ধরল। মেয়েটা খুব মিষ্টি। কুমিল্লায় একমাত্র বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেদিন সকাল সকাল বাসা থেকে বেরিয়েছিল নিলয়। সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে বাসের টিকিট কাটল সবার শেষে। ততক্ষণে বাস ভর্তি যাত্রীতে ঠাসা। উপায়ন্তর না পেয়ে একটা মেয়ের পাশেই বসতে হয়েছে ওকে। সিটে বসে কানে এয়ারপড লাগিয়ে গান শুনছিল, একঘেয়েমি দূর করতে। পাশের সহযাত্রী তখনও জানালার বাইরে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নিলয় আর চোখে এক পলক চাইল। এড়িয়ে গেল কয়েকবার। শব্দ না হলেও তার কান্নার দৌরাত্ম নিলয়ের হৃদয় পর্যন্ত পৌঁছাল। পাশে একজন বিশ্বের সকল দুঃখ এক করে কেঁদে কেঁদে বিদিগিস্তা অবস্থা, আর নিলয় নির্বিঘ্নে নির্লিপ্তে মনের সুখে গান শুনে যাবে। ব্যাপারটা মারাত্মক নিষ্ঠুর দেখায়। এক্সকিউজ মি? জবাব না দিয়ে শান্ত দৃষ্টিতে চায় বর্ষা। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? পার্সোনাল প্রবলেম নাকি পাশে আমি বসেছি বলে? মেইলি কোনো ব্যাপার হলে অন্য কোনো মেয়ে যাত্রী আপনার সাথে বসবে। আমি না হয় আরেক সিটে ম্যানেজ করে নেব। বর্ষা এতক্ষণে সজ্ঞানে ফিরল। চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নার দরুন। একটা অপরিচিত মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলছে ভাবতেই লজ্জা হল। ধাতস্থ হয়ে চোখের পানিটুকু মুছল। ভাঙা ভাঙা গলায় বলল, কোনো সমস্যা হচ্ছে না আমার। নিশ্চিন্তে বসুন আপনি। নিলয় নিশ্চিন্তে বসতে পারল না। খুব পরিচিত লাগছে মেয়েটার চেহারাটা। কোথায় যেন দেখেছি টাইপ। সন্দেহ দূর করতে চাইল আরেক ঝলক। মেয়েটা তখনও এক বুক দুঃখ আগলে কেঁদেই চলেছে। তবে এবার কাঁদছে লুকিয়ে। চোখে চশমা পড়ে। নিলয় বেশ কিছুক্ষণ চেয়ে থাকল আর চোখে। আগ্রহ পেল কথা বলার। আচ্ছা, একবার জিজ্ঞেস করবে কি, যদি কাঙ্ক্ষিত সেই মানুষটাই হয়? জিজ্ঞেস করবে কিনা বলতে বলতে বহু দ্বিধাদ্বন্দ্ব পুহিয়ে শেষমেশ আমতা আমতা জিজ্ঞেস করেই ফেলল। আপনাকে কেমন চেনা চেনা লাগছে, খুব পরিচিত মনে হচ্ছে। থাকেন কোথায়? অতিষ্ঠ হয়ে যায় বর্ষা। বিরক্তি নিয়ে শ্বাস ফেলল সে। এই ছেলেদের সমস্যা আসলে কোথায়? মেয়ে দেখলেই এদের এত চিপকাচিপকি স্বভাব উদয় হয় কোথা থেকে? সেই একই মেয়ে পটানোর লাইন। কণ্ঠে অসন্তোষ আর ক্রোধ নিয়ে বর্ষা বলে, আমারও আপনাকে পরিচিত লাগছে। ইনফ্যাক্ট আপনাকে তো পুরো বিশ্ববাসী চেনার কথা। আপনি ডোনাল্ড ট্রাম্পের ভাতিজা না? কি কায়দা করে মেয়েটা ধুয়ে দিল একটা সভ্য শান্ত ভদ্র ছেলেকে। অপমানে অবজ্ঞায় মুখটা চুপসে আসে নিলয়ের। ফুরফুরে হাসিটা বিলীন হয়ে থমথমে হয় মুখ। নিজেকে কেমন ব্যক্তিত্বহীন মনে হচ্ছে।
আচ্ছা, মেয়েটা কি যেতে কথা বলায় ছেচরা মনে করছে ওকে? হ্যাঁ, করছেই তো। কেমন যাচ্ছে তাই কথা শুনিয়ে দিল। বেয়াদব মেয়ে, তোর উপর ঠাড়া পড়বে। নিলয় প্রবল রাগ নিয়ে পুনরায় কানে এয়ারপড লাগায়। পণ করে দুনিয়ায় কেয়ামত এসে পড়লেও এই মেয়ের সঙ্গে নো মোর টকিং। নো মোর মানে নো মোর। কিন্তু কৌতূহল তো কিছুতেই দমানো যাচ্ছে না। আসলেই খুব চেনা চেনা লাগছে। অবিকল একই চেহারা। আচ্ছা, কথা না বলে অন্য পদ্ধতিতে ট্রাই করলে কেমন হয়? সাপও মরল, লাঠিও ভাঙল না। নিলয় এদিক সেদিক চেয়ে আপন মনে জপল, বর্ষা। ছি, কি বিচ্ছিরি নাম। এসব পচা নাম যে কারা রাখে আল্লাহ মালুম। তড়াক করে চাইল বর্ষা। বিস্ময়ে হাঁ হয়ে এলো মুখ। চোখ মুখ কুচকে বলল,